শীতকালটা আমার কাছে সবসময় উৎসব উৎসব লাগে। সেটা আমি ঢাকায় থাকি কিংবা গ্রামের বাড়িতে যাই না কেন, সব পরিবেশই শীতটা আমার কাছে উপভোগ করার মতো লাগে। এবার তো চলে এসেছি শ্বশুর বাড়িতে, আর এই তো শ্বশুর বাড়িতে আমাদের দ্বিতীয় দিন কেমন কাটছে, ইভেন আমার শ্বশুর বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিব। দেখতে কেমন এবং কি কি আছে সবকিছু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আমরা ঢাকায় আসার দিন কিন্তু একটু ঘুরতেও বের হয়েছিলাম, কোথায় গিয়েছিলাম এবং আমাদের সঙ্গে কে কে ছিল আর সারাদিন কি কি করেছি সবকিছু মিলিয়ে কিন্তু আজকের ব্লগটা সাজিয়েছি আমি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। অ্যাকচুয়ালি আমার গ্রামের বাড়িতে যখন যাই তখনের পরিবেশটা বা তখনের চলাফেরা সবকিছুই কিন্তু শ্বশুর বাড়ি থেকে আলাদা। নিজের বাড়িতে যেমন মন খুলে হাঁটা যায়, চলা যায়, কথাবার্তা বলা যায়, যা খুশি তাই করা যায়, শ্বশুর বাড়িতে কিন্তু অনেকটাই একটা নিয়মের মধ্যে থাকতে হয়। আর তাছাড়া আমি অনেক বছর পরে এসেছি, যদিও বিয়ের পর শ্বশুর বাড়িতে খুব একটা আমার থাকা হয়নি, তবে আমার কাছে কিন্তু মানে এখনও সেই নতুনের মতোই লাগে। যদিও 5-6 বছর হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু এখনও মনে হয় যে আমি নতুনই আছি। এটার একটা রিজন, যেহেতু আমি থাকি না তাই এরকমটাই লাগে আমার কাছে। আমার প্রিন্সেস বেবি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। আর কি বলবো, মোটামুটি ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গ্রামে। আর এই শীতের মধ্যে না সকালবেলা খেতে একদমই ভালো লাগে না। আমার হাজব্যান্ড উঠেই তো সে গাড়ি ক্লিন করছে। বাড়ির রান্না বাচ্চাগুলো সবসময় কিন্তু গাড়ির পিছনে লেগেই থাকে, মানে কতক্ষণে ওরা যাবে বাজারে, ঘুরবে গাড়িতে করে, একটা চক্কর দিয়ে আসবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ওয়াচ করা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমরা কেন যেন লাইক দিতে চাও না, মানে আমার কমেন্টস যতটুকু হয়, যতটুকু ভিউজ হয় তার থেকে অনেক অনেক বেশি কম মানে লাইক পড়ে। তাই যারা স্টার্ট করেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর প্রথমবারের মতো কেউ যদি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছি, তোমাদের সঙ্গে সবকিছু একটু একটু করে শেয়ার করব। আমার শ্বশুর বাড়ির সকালে কিন্তু খুব একটা তেমন কিছু খাইনি, আর সে টপ ক্যামেরায় করে নিয়েছি। এই তো এদিকে আমার শাশুড়ি আম্মু হচ্ছে ইলিশ মাছ কেটে নিয়েছে, এটা হচ্ছে ধুচ্ছে। বলেছিলাম আমি কেটে দেই, বাট আমাকে সে কাটতে দেয়নি, আর তার আগেই হচ্ছে সে কেটে ফেলেছে। তো আমাকে বলতেছিল তুমি ওর কি লাগে দেখো, ওর মানে আমার হাজবেন্ডের। আর আমার হাজবেন্ড তো অপেক্ষা করতেছে তার প্রিন্সেস বেবির জন্য, কারণ প্রিন্সেস বেবি কখন উঠবে, কখন প্রিন্সেস বেবিকে বাজারে নিয়ে যাবে তার জন্য। এর মধ্যে কিন্তু আমার প্রিন্সেস উঠে গিয়েছে, বাট সে কিন্তু একদমই তাকাতে পারছে না, যেহেতু ওর সকাল সকাল ওঠার অভ্যাস একদমই নেই। আগের ভিডিওতে তোমরা দেখেছো ওকে কত টেনে তুলতে হয়েছে আমার, আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। যেহেতু চলে যাব, কতটুকু সময় থাকবো, তুমি যদি দিনের অর্ধেকটা ঘুমিয়ে থাকো 12টা বাজে উঠো, তাহলে কখন খেলবে, এটা বলে কিন্তু তাকে উঠিয়েছি, বাট সে একদমই তাকাতে পারছে না। আমাকে বলতেছে মাম্মি আমাকে রুমে নিয়ে যাও। তারপরে রুমে নিয়ে তাকে ফ্রেশ করে একটু নাস্তা খাইয়ে দিয়েছি। দেন এই তো তার বাবার সঙ্গে কিন্তু বের হয়ে গেল, তার বোনও আছে পিছনে, মানে আমার মেজো ভাসুরের মেয়ে। তবে এবার গ্রামে আসাটা আমার সার্থক হয়েছে, কারণ আমার বাচ্চাটা মোটামুটি একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, আর সবচেয়ে বড় কথা ও অনেক বেশি মজা পেয়েছে। ওর মানে আনন্দ দেখে আমার বেশ ভালোই লাগতেছিল যে না ঠিক আছে, ও এতটা মজা করবে সেটা আমি কখনো বুঝতেই পারিনি। তবে আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক বেশি মিশুক, ও যেখানেই যায়, যে পরিবেশে যায়, ও সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে, এটা ওর একটা এক্সট্রা গুণ আমি মনে করি। তো এই তো তোমাদের একটু দেখিয়ে দেই, এটা হচ্ছে মেইন রাস্তা থেকে ঢোকার মানে পথ বলতে পারো। আমার এই তো একদম বরাবর যে ঘরটা, এটাই হচ্ছে আমার শ্বশুরের, আর পাশেরটা হচ্ছে আমার চাচা শ্বশুরের। গ্রামে কিন্তু এখন কারোই থাকা হয় না, কারো বলতে আমার বড় ভাসুর তো ঢাকায় থাকে, মেজো ভাসুর আমরা ঢাকায় থাকি, সেজো ভাসুর গ্রামে থাকে, সেও মানে আলাদা বাড়ি করেছে, আর তাও কিন্তু অনেকটা দূরে, মানে এই বাসা থেকে হেঁটে গেলে 7-8 মিনিট লাগে। তো তার জন্য দেখা যায় কি তেমনভাবে আর কিছু করাও হয়নি। কিন্তু এই ঘরেই থাকার মানুষ নেই, আমার শ্বশুর আর শাশুড়ি থাকে শুধু, আর তারাও দেখা যায় মানে তাদেরকেও বলি ঢাকা থাকার জন্য, তারা যেহেতু ঢাকা থাকতে পারে না, কয়েক মাস পর পর আসে, কয়েকদিন থাকে আবার চলে যায়। আর এই তো পাশে একটা আছে, এটা আগের ছিল, মানে আগে আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ডের সবাই এই ঘরে থাকতো, মানে অনেক বছর আগে। তো ওই ঘরটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে, ওটার মধ্যে দেখা যায় কি রান্না বান্না করার জিনিসপত্র রেখে দেওয়া হয়। আমার প্রিন্সেস আবার একটা চক্কর দিয়ে আসছে আমার সঙ্গে একটু গল্প করার জন্য, আমাকে বলার জন্য। তো ওই তো কথা বলে আবার চলে গেল। ওর বাবা হচ্ছে আলাদা করে একটু বের হবে, ঘুরতে যাবে, ওদের জন্য না সেটাও সম্ভব হয় না, মানে যখনই বাসায় ঢুকবে তখনই মানে একদম এই 3 জনের জন্য আর বেচারা কোথাও যেতে পারে না। তো এই তো ঘুরে টুরে দিয়ে গেছে, যে বলছে যে আমার একটু কাজ আছে, আমি পরে আসবো, তোমরা থাকো, তোমাদের অনেকক্ষণ ঘুরিয়েছি, এখন হচ্ছে ওর বাবা একটু বাইরে যাবে আর কি, একটু কাজের হাট যাবে। আর কাজের হাট হচ্ছে আমাদের এই তো আমাদের এখানে সব থেকে বড় হাট, আর আমাদের বাসা থেকে একটু বেশি কাছে, মানে আমাদের বাসা থেকেও দূরে, বাট আমার শ্বশুর বাড়ির তুলনায় আমাদের বাসা থেকে একটু কাছে, ওদের বাসা থেকে একটু দূরে আর কি। আর এই তো পানি গরম করছি, এখানে আমার শ্বশুর গোসল করবে, তার জন্য এই পাতিল দেখে তো আমি হাসতে হাসতে শেষ, এটা আমি ধরবো কীভাবে আর নামাবো কীভাবে, এটাই বলছিলাম বসে বসে।
তো আমার শাশুড়ি আম্মু বলতেছে তুমি করো, বাকিটা আমি নামাই দিব না, পানি হতে থাকুক। আর এই তো আমার দুই যা, মেজো যা আর সেজো যা বসে বসে কথা বলছিলেন। ইভেন আমিও আছি, এই তো গল্প করছি, কারণ অনেকদিন পর দেখা হয়েছে সবার সঙ্গে। আর এই তো একটা পুচকা হয়েছে মাত্র 1.5 মাস, মাশাআল্লাহ বলতে ভুলো না কিন্তু তোমরা কেউ। দুপুরের জন্য রান্নাবান্না কিন্তু মানে সব কিছু শেষ, শুধু পোলাওটা বাকি আছে। আর এই তো পোলাওটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তো করার মধ্যে রান্না করবে। আর আমি তো সবসময় ঢাকায় রান্না করে গিয়ে চাল মেপে পানি দেই। এখানে 1 কেজি থেকে একটু বেশি চাল আছে, তো আমি বললাম আমি কিভাবে আন্দাজ করে দিব, আমি তো সবসময় মেপে দেই। আর নর্মালি গ্রামে গেলে না পোলাও তারপর রোস্ট এই টাইপের আইটেমগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েই রান্না করায়, কারণ হয়তো বা ভালো লাগে আমার হাতেরটা, আমি জানি না। আর মাটি চুলায় তো আমি কখনো পোলাও করিনি, সত্যি কথা যেটা। আমি যতবার যাই আর আমি হচ্ছে সিলিন্ডার গ্যাসেই করি ঘরের মধ্যে। তো তো আম্মু বললো ঠিক আছে তুমি শুরু করো, দেখবো না আমি, পানি মাপা লাগবে না, আন্দাজ করে দিলেই হবে। তো এই তো ভয় পাচ্ছিলাম যে ঠিক আছে তাহলে পানি আপনি দিয়ে দিবেন, আমি আমার শাশুড়িকে এটা বলছিলাম। তো যাই হোক, পোলাওটা কিন্তু একদম পারফেক্টই হয়েছিল। মানে কি বলবো, মাটির চুলায় না আমি কাজ করতে পারি না, যেহেতু অভ্যাস নেই, কখনো করিনি। আমার হয় চুলা বন্ধ হয়ে যাবে, না হয় জাল অনেক বেশি জ্বলবে। একটা থাকে না যে আমার নিয়ন্ত্রণে যে আগুনের আঁচটা, ওটা থাকে না, কেন যেন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো এই তো আমার শাশুড়ি মানে সাইড থেকে বলছিল যে আর দিতে হবে না, আমি ওনাকে দেখিয়ে পানিটা দিয়েছিলাম। তারপর আমাকে বললো ঠিক আছে তুমি ওঠো, বাকিটা আমি দেখতেছি। তো ওইটা আম্মু হচ্ছে আরেকটু পানি দিয়ে দিল, মনে হয়েছে তার আরেকটু লাগতে পারে। আর এখন আর তেমন কোনো কাজ টাজ নেই। আর এই তো এটা হচ্ছে খাওয়ার চৌকি বলো, এখানে টেবিল ছিল, টেবিলটা হয়তো বা ভেঙে গিয়েছে, এটার মধ্যে বসে কিন্তু খাওয়া হয় বেসিক্যালি। এই ঘরের মধ্যেটাও একটু দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি মানুষ না থাকলে না কোনো কিছু গুছানো থাকে না, আর পরিপাটিও থাকে না। আমার শাশুড়ি আর শ্বশুর দুজন মানুষ, বুঝতে পারছো, বয়স হয়ে গিয়েছে, তারা কিন্তু চাইলে এরকম গুছিয়ে রাখতে পারে না। আমরা থাকলে একটা ব্যাপার অন্যরকম ছিল। এটা হচ্ছে আমার মেজো জায়ের রুম। তো আমার মেজে যাও যেহেতু থাকে না, তার জিনিসপত্রগুলো কিন্তু ওইভাবে আছে। এখন এসেছি, হয়তো বা আমার যাও কয়েকদিন থাকবে, আর আমরা তো 2 দিন থেকেই চলে যাব। এটা হচ্ছে পিছন সাইড। আর এই তো এই সিঁড়িটা হচ্ছে উপরে ওঠার জন্য, দোতলায় ওঠার জন্য। এখানে কিন্তু প্রথম আমি যখন এসেছিলাম তখন কিন্তু আমি উপরে ছিলাম, তারপর আর উপরে থাকা হয়নি। এখন তো কেউ থাকে না, ময়লা টয়লা পড়ে আছে হয়তো। আর ওয়াশরুমটা এটা সাইডেই আছে, সেটা দেখালাম না। এই তো চা করছিলাম এখানে, তো চাটা খাওয়া শেষ। আর আজকে কিন্তু আমরা বের হয়ে যাব। এটা হচ্ছে রান্নাঘর। আর এই রান্নাঘরে তো আমার শাশুড়ি রান্না করে না, এই তো পাশে একটা চুলা বানিয়েছে, ওখানে বসে কিন্তু রান্না করা হয়, ওই তো দেখতে পাচ্ছ তোমরা। গরমের সময় হয়তো বা ঘরের মধ্যে গরম লাগে, এটার জন্য সে বাইরে ছোট্ট করে একটু রান্নাঘর বানিয়ে নিয়েছে। আর এই তো যেই ঘরটা বলছিলাম, এটা আগে থাকতো, এখন আর কেউ থাকে না ওখানে। অ্যাকচুয়ালি বাড়িতে মানুষজন না থাকলে না বাড়ির পরিবেশও ঠিক থাকে না, দেখা যায় তারা তো থাকে। ওই যে আমার হচ্ছে হাজব্যান্ড একটা কথা বলে, তোমাদের কি এখন গ্রামে থাকার দরকার আছে, কিন্তু তারা তো থাকতে পারে না, তার জন্য থাকা। আর আমার চাচি শাশুড়ি, আমার চাচা শ্বশুর, তারাও কিন্তু আছে। মানে মোট কথা বলতে গেলে বাড়িতে ম্যাক্সিমাম মানুষের বাড়ির বাইরে তেমন কেউ থাকে না। এই তো বাসার সামনে একটা পেয়ারা গাছ, আর এই আম গাছটা কিন্তু আমি আর আমার হাজব্যান্ড লাগিয়েছি। মানে লাগিয়েছি বলতে, এটা হচ্ছে আমার আব্বু এনেছিল রাজশাহী থেকে 6টা গাছ, তো আমাকে 2টা দিয়েছে, আর 4টা আমাদের বাড়িতে আছে। 2টার একটা তো এখানে, আর একটা হচ্ছে আমার সেজো ভাসুরের বাড়িতে। তো আমার হাজব্যান্ড আমাকে একটা কথা বলে, শ্বশুর বাড়ি থেকে তো যৌতুক নেইনি, আর এই তো একটা আম গাছ নিয়েছি। তবে এটা কিন্তু খুব মজার মজার আম ধরে। তো মোটামুটি এই তো দেখিয়ে দিলাম তোমাদের। আর এত বেশি রোদ থাকে আমার শ্বশুর বাড়িতে, আর সেটার কারণ কি জানো, যেহেতু গাছপালা খুবই কম দেখেছো। আমার চাচি শাশুড়ি, আমার শাশুড়ি আম্মু আব্বু, এই তো সবাই কিন্তু দাঁড়িয়েছিল, দেখো হেঁটে হেঁটে আসি। আর আমরা ভ্যানে উঠে চলে যাচ্ছি, বিকালবেলায় বের হয়েছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম সন্ধ্যা পরে বাসা থেকে বেরোবো আর একটু ঘুরতে যাব, মানে প্রজেক্টের এইদিকে, পদ্মা সেতুর এইদিকে কখনোই যাওয়া হয়নি। ঢাকার বাইরে থেকে, গ্রাম থেকে কত মানুষ আসে ঘুরতে, বাট আমাদের এই তো কাছাকাছি, তো এই জন্য কখনোই যাই না। আর আমার যাও কিন্তু যাচ্ছে, মেজো যা, আমার সেজো ভাসুরের ছেলে, ওরা তো চলে আসবে। আর আমরা ওখান থেকে হচ্ছে ঢাকা চলে যাব, তার জন্য একসঙ্গে বের হয়েছি। আর আমার হাজব্যান্ড বললো যে আমরা আবার বাড়িতে আসবো, আবার বেরোবো, মানে ডাবল হয়ে যায় না ব্যাপারটা। তো একটা কাজ করি, আমরা ব্যাগ নিয়েই বের হই, আর হচ্ছে ভ্যানের মধ্যেই থাকবে, সমস্যা নেই, আমরা ঘুরে টুরে ওখান থেকেই চলে যাব। তো আমার মনে হলো এটাই বেস্ট হবে, কারণ দেখা যায় ঘুরে আসার পরে ক্লান্ত লাগবে, আবার সঙ্গে সঙ্গে বের হয়ে যেতে হবে। যেহেতু আমরা প্রজেক্টের ওইদিকেই যাচ্ছি, আর ঢাকা তো ওখান দিয়েই যাবো, তো এটার জন্য কিন্তু একবারে বের হয়ে গিয়েছি। আর এই জায়গাগুলো না আমার ভালোই লাগে, বেশ খোলামেলা, কোনো যানজট নেই, কোনো মানে কেন যেন মনে হয় একদম ন্যাচারাল প্রকৃতির মধ্যে হারিয়ে যাচ্ছি। রাস্তাগুলো এত সুন্দর, যেহেতু নতুন করা, বুঝতেই পারছো, খুব একটা চাপও নেই। সব কিছু মিলে বেশ ভালোই লাগছিল। বিকাল টাইমে বের হয়েছি, ওয়েদারটাও বেশ ভালো ছিল, তো আমার খুবই ভালো লাগছিল আর কি। মনে যাচ্ছিল আমি ভ্যানের মধ্যে ঘুরি। তো অটো তো পাইনি, তার জন্য কিন্তু ভ্যান নেওয়া হয়েছে। আর ভ্যানের মধ্যে মানে ঘুরতে না বিকালবেলা বেশ ভালোই লাগে। আমাদের এলাকায় কিন্তু ভ্যানটাই বেশি চলে, অটো ভ্যান এগুলোই বেশি চলে।
বাই দা ওয়ে, ভিডিওর এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো আর লাইক করতে ভুলে যাও, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। এই যে গোল চত্বর, এখানে কত মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে। অ্যাকচুয়ালি গ্রামের সাইডে কিন্তু ঘোরার বা দেখার তেমন একটা জায়গা নেই। এসব জায়গাগুলোতেই সবাই ঘুরতে আসে, দেখতে আসে। যদিও আমরা ঢাকার মানুষ অনেক জায়গায় যাই, অনেক পার্কে, অনেক রিসোর্টে যেতে পারি, ঘুরতে পারি। তো আমাদের কাছে না এই জিনিসগুলো খুব একটা ভালো লাগে না হয়তো। তবে সবসময় যারা গ্রামে থেকে অভ্যস্ত তাদের কাছে কিন্তু এই পরিবেশগুলোকে বেশ ভালোই লাগে। তো তারাই ম্যাক্সিমাম সময় দেখা যায় এই সাইডটাতে ঘুরতে আসে। তো আসতে চাইনি, তারপর আবার ভাবলাম যে ঠিক আছে যাই। অনেকবার বলেছি যাবো যাবো, অনেক বছর ধরেই বলছি, যাওয়া হচ্ছে না। আর আমার যাওয়া কখনো আসেনি, তো ভাবলাম কেননা আজকেই যাওয়া যেতে পারে। সবসময় প্ল্যান করে তো আসলে সব কিছু হয় না। আর হ্যাঁ, আমার প্রিন্সেস বেবি কিন্তু আসার সময় একদমই মন খারাপ করেনি, কারণ তার আপু বন্ধু তার সঙ্গে আছে। মানে সে তার বোনের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে, তার ভাইও আছে। তো ও তো ভাবছে যে আমরা সবাই একসঙ্গেই যাচ্ছি, তার জন্য সে অনেক বেশি এক্সাইটেড। আর এই তো তোমাদের যাদের দেখার ইচ্ছা আছে পদ্মা সেতু, যারা আসনে তাদের জন্যই তো এই ভিডিওগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আহামরি যদিও কিছু নেই, তবে পরিবেশটা ভীষণ সুন্দর, মনোরম, একদম মানে খোলামেলা, মন খুলে নিঃশ্বাস নেওয়ার মতো কিছু জায়গা থাকে না, তার জন্য। তবে হ্যাঁ, যারা বাইক রাইড করে আসে তাদের জন্য আমার মনে হয় বেশ ভালোই হয়। তারা এমনি ওপেনলি সব কিছু দেখতে পারে, গাড়ির মধ্যে থেকে খুব একটা হয়তো ভালো বোঝা যায় না। শীতের ওয়েদার বুঝতেই পারছো, চারপাশে এই তো একটু হালকা হালকা কুয়াশাও কিন্তু দেখা যাচ্ছে, যদিও খুব একটা পড়েনি। তবে আমরা অনেকটা পথ কিন্তু আসতে হয়েছে আমাদের, অনেকটা বলতে যেহেতু আমরা একদম প্রজেক্টের নিচে যাব, মানে পদ্মা সেতুর নিচে যাব আর কি, গোড়ার যে অংশটা, মেইন জায়গাটা ওখানে। আর এই তো তার জন্য অনেকটা জায়গা আমাদের কিন্তু পার হয়ে আসতে হয়েছে। তো ফাইনালি কিন্তু আমরা নদীর পাড়ে চলে এসেছি। আর এখানে এসে তো আমার ভাসুরের ছেলেকে নিয়ে অনেক হাসাহাসি করছিলাম, কারণ ও বলতেছে সবাই বলে একটা পদ্মা সেতু, আমি তো তিনটা দেখি, কারণ ও হচ্ছে নিচে এর অংশ তারপরে উপরের অংশ সব মিলিয়ে তিনটা বলছিল। যাই হোক, আমার প্রিন্সেস বেবি তো হাঁটতেই পারছে না, তার পায়ের মধ্যে বালু ঢুকে যাচ্ছিল। আর সে মাটি বালু এগুলো পায়ে লাগলে কিন্তু একদম মানে কি বলবো, আনইজি ফিল করে। তো তার বাবা তাকে কুলে করে তারপরে ফাইনালি আমরা নদীর পাড়ে চলে এসেছি। আমার যা বারবার বলছিল এখানে কি দেখতে আসে মানুষ, কেন আসে এখানে, কিছুই তো নাই দেখার মতো। আর নদীতে সবসময় দেখি। তো আমি বললাম যে আমরা তো সবসময় গ্রামে ছিলাম দেখে অভ্যস্ত, বাট যারা কখনো দেখেনি তাদের কাছে কিন্তু এই জায়গাগুলোই ভালো লাগে। আর আমার ছোট্ট ছোনাকে বললাম তুমি একটু স্থির হয়ে দাঁড়াও, তোমার কয়েকটা ছবি নেই, বাট সে একদমই তাকাচ্ছে না। দেখো ঘুরে আছে তো ঘুরেই আছে, মানে সে অনেক বেশি এক্সাইটেড। তার ভাই আপু তার সঙ্গে এসেছে, তার আর কিছুই চাই না। আমার হাজবেন্ড তো খেপা ছিল, নিয়েও দেখার খুব শখ হয়েছে, এসেছো দেখেছো। অ্যাকচুয়ালি আমার না ভালোই লাগছিল, বিকালবেলা এরকম খোলা পরিবেশে না আকাশের নিচে বসতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। হয়তো বা যারা উপভোগ করতে পারে তাদের কাছে ভালোই লাগবে, আর যাদের কাছে এইসব পরিবেশ মানে সবসময় থেকে অভ্যস্ত তাদের কাছে কিন্তু ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এই তো আমাদের স্বপ্নের পদ্মা সেতু, দেখো একদম মানে এই পাশ থেকে ওই পাশ তোমাদের পুরাটাই দেখিয়ে দিলাম। শীতের এই সময়টাতে কিন্তু নদীতে খুব একটা পানি নেই পদ্মার মধ্যে, তো দেখো চর পড়ে গিয়েছে। আর গ্রীষ্মের সময় কিন্তু এই জায়গাগুলো পানিতেই হাবুডুবু খেতে থাকে। আমি তো বোরখার উপরে উপরে এটাকে কি বলে আমি নাম জানি না, এটা অনেক বছর আগে নিয়েছি, তবে এখন দেখি অনেক বেশি রানিং, সবাই এই সোয়েটারগুলো ইউজ করে। অ্যাকচুয়ালি এটাকে কি বলে, পঞ্চ বলে না কি বলে আমি শিওর বলতে পারবো না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তবে আবায়ের উপরে এগুলো পরতে কিন্তু খুবই খুবই কমফোর্টেবল লাগে। যাই হোক, এদিকেই তো ওরা হচ্ছে খেলছিল নিজেদের বোন, ওরা কচুরি ফুল নিয়ে আসছে, দুষ্টামি করতেছিল। আর আমার বাবুটা তো অনেক বেশি এক্সাইটেড, সে হচ্ছে নৌকা চড়বে। অ্যাকচুয়ালি এখান থেকে নৌকা ভাড়া করেও কিন্তু ভিতর দিকে যাওয়া যায়, ঘোরা যায়, চর আছে, চর পড়েছে, চরের দিকে যাওয়া যায়। তবে আমার কেন যেন মন চাইছিল না, আর যেহেতু ঢাকায় চলে যাব খুব একটা সময়ই নেই। এই তো দেখো ট্রেন যাচ্ছে, এই প্রথমবার হচ্ছে আমি দেখলাম পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যেতে। তবে ট্রেনটা কিন্তু খুব একটা বড় ছিল না। গতকালকে আমার শাশুড়ি বলতেছিল, মানে চাচি শাশুড়ি, যে তুমি কি ট্রেনের শব্দ পেয়েছো? তো আমি বললাম না, আমি তো পাইনি। বললো হ্যাঁ, রাতে যায় একটা, ভোরে যায় একটা, এরকম আমাকে বলছিল। তো যাই হোক, আমরা থাকতে থাকতে কিন্তু দেখলাম, আর তোমাদেরও একটু দেখিয়ে দিলাম আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে স্বপ্নের ট্রেন চলাচল আর কি। আমার প্রিন্সেস বেবিকে একটা ছবিও তার তুলতে পারছিলাম না স্থির করে, সে বারবার নৌকা কাটে চলে যাচ্ছিল, সে হচ্ছে নৌকায় উঠবে। তো শুধু শুধু নৌকা ভাড়া করব, ভিতর দিকে যাব, আর বাচ্চা কাচ্চা আছে, সব কিছু মিলে না, যেহেতু চলেই যাব, আর ইচ্ছা করেনি যে ঠিক আছে আবার যখন আসবো তখন তোমাকে নিয়ে আসবো। আর এই তো ওর ভাই আর বোন ওকে বারবার হচ্ছে মানে না করছিল যে ওইদিকে যেও না, তুমি পড়ে যাবে। যেহেতু আমার মেয়েটাই কিন্তু সবার ছোট, মানে ওর চাচাতো ভাই বোন যারা আছে সবার থেকে আমার মেয়েটাই ছোট। তবে এখন হচ্ছে আমার সেজ ভাসুরের কিন্তু আবার ছোট বাবু হয়েছে, ওর ছোট, সেটা তো খুবই ছোট মানে। তো যারা হাঁটতে পারে মানে বরের মধ্যে কিন্তু আমার বাচ্চাটাই ছোট। আর এই দৃশ্যগুলো এত বেশি ভালো লাগছিল, যদিও আমি জানি না ক্যামেরাতে কেমন লাগছে, ক্যাপচার করা যাচ্ছে কিনা।
তবে বিশ্বাস করো এই টাইমটাতে এত বেশি ভালো লাগছিল, গোধূলি লগ্নে একটা অন্যরকম লাগছিল। আমার তো মনে হচ্ছিল আমি এখানে শাড়ি পরে গেলে কয়েকটা ছবি তুললে আমার মানে একদম ঘোরাটাই সার্থক লাগতো। আর এই শীতের কুয়াশাচ্ছন্ন মানে সন্ধ্যাটা না বেশ ভালোই লাগতেছিল উপভোগ করতে। তো আমি বারবার ভালো লাগছিল এটা কেন বলছি জানো, আমি অ্যাকচুয়ালি আমার ফিলিংসটা তোমাদের বোঝাতে পারবো না, যেহেতু আমি স্টিল না ওখানে ছিলাম, তাই আর কি এতবার বলা। তো ফাইনালি আমরা হচ্ছে ফুচকা খেতে যাব। আর এখানে ফুচকাটা এত বেশি মজা লেগেছিল, এত বেশি মানে কি বলবো, ট্রাস্ট মি, আমি ঢাকায়ও কিন্তু এত মজার ফুচকা খুব একটা খাইনি, মানে খুব কমই খেয়েছি। এত মজার কেন বলছি জানো, মানে ফুচকার যে ফুচকাটা মেইন, এটা এত বেশি ক্রিস্পি ছিল, মনে হচ্ছিল আজকেই বানানো হয়েছে, একদম টাটকা ছিল, তার জন্য বেসিক্যালি এতটা ভালো লেগেছিল হয়তো। আর এই তো দিনের শেষ সময়টা দেখো কতটা ভালো লাগছে এই জায়গাটায় উঠতে, আমার তো বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থেকে যাই। নীল আকাশ, উপরে মাটি, মাঝখানে আমি হেঁটে যাচ্ছি, একটা অন্যরকম মানে পরিবেশ। আল্লাহ এত সুন্দর সুন্দর দৃশ্য দেখার তৌফিক দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, তার জন্য সবসময় আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। এই ছোট্ট জীবনে দুই চোখে এত মানে কি বলবো পূর্ণতার জিনিস দেখেছি, এত তৃপ্তির জিনিস দেখেছি, সেটা বলে বোঝানো যাবে না। অনেকেই হয়তো অনেক দেশ বিদেশ ঘুরে থাকে, কতটা উপভোগ করতে পারে জানি না, বাট আমি কিন্তু এই জায়গাগুলো ভীষণ মিস করি। ছোটবেলায় আমি খুব লক্ষ্মী একটা মেয়ে ছিলাম, মানে খুব একটা ডানপিটের স্বভাবের কিন্তু একদমই ছিলাম না। তো দেখা যায় কি তখন থেকেই না ভালো লাগতো প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে। আর সবসময় যেহেতু গ্রামেই বড় হয়েছি আমি, 2010 সাল থেকে ঢাকায় কন্টিনিউ থাকি, মানে এসএসসি পরীক্ষার পর থেকে ঢাকায় থাকা। তো এখনও গ্রামটা আমার বেশ ভালো লাগে, তবে গ্রামের পরিবেশ, গ্রামের মানুষ, তাদের কথাবার্তা, আচার আচরণ আর আগের মতো সহজ সরলতা খুঁজে পাই না। তার জন্য বেসিক্যালি না আসতে মন চায় না, মনে হয় যান্ত্রিক শহরটাই ভালো আমার জন্য। আর একাকিত্ব একবার উপভোগ করতে শিখে গেলে তখন আর কাউকেই দরকার হয় না। একটা সময় ভীষণ বোর লাগতো, একা লাগতো, বিষণ্ণতায় ভুগতাম, এখন না ওই জায়গাটা পার করে এসেছি। এনিওয়েজ এই তো ফুচকাটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, যদিও খুবই নর্মাল সিম্পল, বাট এটা খেতে ভীষণ মজার ছিল। তো অনেকটা কিন্তু মানে অনেকটা বলবো না, সন্ধ্যা কিন্তু হয়েই গিয়েছে, মাগরিবের আজানও অলরেডি দিয়ে দিয়েছে। আর আমার এই তো যা ওরা চলে গিয়েছে, মানে ওরা তো বাসে যাবে। আমার মেয়ে তো কিছুতেই ছাড়ছিল না, কান্নাকাটি করে অবস্থা খারাপ করে দিয়েছে, সে ঢাকা যাবে না, সে আবার দাদুর বাসা ব্যাক করবে, এরকমটা ছিল তার মোটিভেশন। অনেকটা বুঝিয়ে টুজিয়ে তাকে নিয়ে এসেছি। আর এই তো গাড়িতে কিন্তু উঠে গিয়েছি, ফাইনালি তো ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। খুব একটা সময় নিয়ে কিন্তু এবার আমরা আসিনি, খুবই অল্প সময়ের জন্য এসেছিলাম, মাত্র একদিন মাঝখানে ছিলাম আর কি। আর আজকে তো এই তো চলেই যাচ্ছি। আমার মনে হয় হ্যাঁ, কিছু জায়গায় খুব অল্প সময় ভালো, তাহলে সম্পর্কটা ভালো থাকে। আর ভালোবাসা বলো, ভালো লাগে বলো, এই জায়গাগুলো পারফেক্ট থাকে। বেশি দিন থাকলেই না একটা কেমন যেন অন্যরকম একটা ভাব চলে আসে, সেটা রুক্ষতা বলো, সম্পর্কের মধ্যে আদর যত্নের যে ব্যাপারটা থাকে না, সেটা কমে যায়। যাই হোক, ফাইনালি আমরা এই তো ঢাকা যাচ্ছি। আর এই তো বাসায়ও কিন্তু চলে এসেছি, মানে বাসায় বলতে বাসার সামনে। এখন যাওয়ার পর তো বুঝতে পারছো, যেহেতু এই মাসে বাসা চেঞ্জ করবো, অনেক গুছগাছ অনেক ব্যাপার রয়েছে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফিজ সবাইকে।